নেহা দে and you are watching Care of Study Buddy, যেখানে আমি করাচ্ছি বিজনেস এনভায়রনমেন্টের, অর্থাৎ আমাদের এমকম এর পেপার 4 এর চ্যাপ্টার 7 ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওকে, চলো স্টার্ট করা যাক। সো আমি এই চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন, ইপিএ অ্যাক্ট অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ভেরিয়াস পলিউশন প্রিভেনশন, দ্য ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, এই সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করাবো আর কোন কোনটা ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। ঠিক আছে, চলো। ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমে ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ে কোনো রুলস বা কোনো রেগুলেশন ছিল না, কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী একটা রুল বা আইন বা ল সৃষ্টি করা হয়েছে, দ্যাট কি প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টকে আমাদের প্রোটেক্ট করতে হবে আর আইনসম্মতভাবে, ওকে, না করলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে। তো এটা কোন অনুযায়ী, কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, 42nd অনুযায়ী, ঠিক আছে। 42nd অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কনস্টিটিউশন বলেছে যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে। এছাড়া আর্টিকেল 48A তে স্পষ্ট বলা হয়েছে যে স্টেটের দায়িত্ব হলো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করা, আর ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ কে সেফগার্ড করা। ঠিক আছে, তো এছাড়াও এই অধ্যায়ে আমরা কি কি পড়বো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 পড়বো, এছাড়াও ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট পড়বো, আর এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, মানে মোটামুটি ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়ে পড়বো, সেটাকে প্রোটেক্ট করার আইন, আর প্রোটেক্ট না করলে বা নষ্ট করলে তার কি দণ্ডনীয় কি অপরাধ আছে, মানে সেটা অনুযায়ী কি শাস্তি আছে, সেইগুলো জানবো। ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, লেটস ব্যাক টু পাস্ট। 1984 সালে একটা ঘটনা হয়েছিল, ভোপাল গ্যাস ডিজাস্টার। তো ভোপাল গ্যাস ডিজাস্টার খুব ভয়ানক একটা ঘটনা হয়েছিল, যেখানে কিনা একটা ইন্ডাস্ট্রি থেকে একটা বিষাক্ত গ্যাস লিক করেছিল। এর ফলে অনেক মানুষ প্রাণ হারায়। বেসিক্যালি এটা এমন হয়েছিল যে হঠাৎ করেই গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে মধ্যরাত্রে, আর হঠাৎ করে সবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চোখ জ্বালা করে। দেন কিছু মানুষ যায় হসপিটালে, বাট হসপিটালে ডাক্তাররা কিছুই বুঝতে পারছিলেন না যে কেন এরকমটা হচ্ছে। সো এর ফলে অনেক কিছু হয়, যার অনেক পরে এর অ্যান্টিডোট আর কি আবিষ্কার হয়, বা বলা যায় আবিষ্কার ঠিক বলবো না, অ্যান্টিডোট বোঝা যায় যে এইটা কি গ্যাস মানুষ নিজের মধ্যে আর কি নিঃশ্বাস নিয়েছে, কোন গ্যাসটা ছড়িয়েছে সেটা নিয়েও দ্বন্দ্ব ছিল। তারপর অ্যান্টিডোট, তারপরে কিছু মানুষের প্রাণ বাঁচে আর ম্যাক্সিমাম অনেক মানুষেরই মৃত্যু হয়। সেটা আমাদের ধারণারও বাইরে যে এতটা ভয়ানক হয়েছিল ঘটনাটা। তো এই ভোপাল গ্যাস ডিজাস্টারের ফলেই আমাদের এই অ্যাক্টটা তৈরি হয়েছিল, দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে, দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়েছিল 1986। ওকে, আর এটা আর্টিকেল 253 তে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253 তে এটা ইনেক্ট হয়েছিল, আর এটা কার্যকর হয়েছিল 19শে নভেম্বর থেকে। ঠিক আছে, সো মেইনলি এটা ভোপাল গ্যাস ডিজাস্টারের পর এই আইনটা তৈরি হয়েছিল, তার সেই কথাটা মাথায় রেখে। এর আগেও কিন্তু অনেক ল ছিল এনভায়রনমেন্টাল এর সাথে যুক্ত, যেমন ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, এটসেট্রা। তো অনেক অ্যাক্ট ছিল, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, কিন্তু এটা এক্সট্রা করে আনা হয় যাতে সমস্ত অ্যাক্ট এর মধ্যে যেগুলো কিনা আলাদাভাবে কভার নেই, কেউ যাতে বলতে না পারে এটা তো আইন নেই কোনো, আমি এইভাবে পরিবেশের ক্ষতি করতেই পারি, এমন যেন কেউ অজুহাত না বের করতে পারে, তার জন্য এই অ্যাক্টটা তৈরি হয়েছিল, যাতে যেই খারাপ কার্যকারিতা, মানে যেই খারাপ কাজগুলো যেগুলো কিনা পরিবেশের ক্ষতি করছে, সেগুলোর কোনো আইন নেই, যার ফলে ওই দুষ্ট লোকগুলো বেঁচে যাচ্ছে, তাদেরকে যাতে শায়েস্তা করা যায়, তার জন্য এই একটা তৈরি হয়েছিল, যাতে সমস্ত এনভায়রনমেন্টালের সাথে সংযুক্ত সমস্ত কিছু এর মধ্যে কভার হয়। এর কোনো কিছু যদি আলাদা আইন নাও থাকে, তবু সেটা এর মধ্যে কভার হবে, এনভায়রনমেন্টাল যুক্ত। ঠিক আছে, সুতরাং পরিবেশের ক্ষতি বা মানুষের স্বাস্থ্যের ক্ষতি
দ্যাট মিনস আর যেটা কিনা ইচ্ছাকৃত আর এইসব কারণে ঠিক আছে মানুষ করছে, তো যে এগুলো করবে সে শাস্তিযোগ্য। আর এই একটা দরুন শাস্তিযোগ্য, এবং এই একটা তারপর থেকে ইমপ্লিমেন্ট করা হয়। ও হ্যাঁ, আরো একটা কথা হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করা হয় কখন, ইউনাইটেড নেশনস কনফারেন্সে, যেটা কিনা সুইডেনে হয়েছিল, ঠিক আছে, স্টকহোম, যেটা কিনা এখন সুইডেন। তো 1972 তে এই কনফারেন্সটা হয়, যেখানে ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল। আর ইন্ডিয়া পার্টিসিপেট করার পর ওখানে সিদ্ধান্ত হয় যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট তৈরি হবে আর এটা কার্যকর করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই অ্যাক্টটা তৈরি হয়, এবং সেটা কিভাবে কি কার্যকর হবে না হবে সেগুলো ব্যবস্থা নেওয়া হয়। এই অ্যাক্টের প্রধান উদ্দেশ্য একটাই থাকবে যে পরিবেশের রক্ষা করব, পরিবেশকে উন্নত করব, আর পরিবেশকে এই সমস্ত ভুলভাল কার্যকারিতা থেকে বাঁচাবো, ভুলভাল লোকের থেকে, ঠিক আছে। আর যদি খারাপ কিছু হবে তাহলে তো শাস্তিযোগ্য। আচ্ছা, এই অ্যাক্টটাকে আমব্রেলা অ্যাক্টও বলা হয়, মানে আমব্রেলা লেজিসলেশন বলা হয়, কারণ এই অ্যাক্টের মধ্যে সমস্ত এনভায়রনমেন্টাল যুক্ত ল এই অ্যাক্টের মধ্যে পড়ছে। সবাই এর মধ্যে আর কি কোঅর্ডিনেট করতে পারবে, এর মধ্যে থেকে কাজ করতে পারবে, মানে এনভায়রনমেন্টাল ল এর সাথে যুক্ত। ওয়াটার অ্যাক্ট বলো, এয়ার অ্যাক্ট, যেগুলোই পরিবেশের সাথে লিঙ্কড, সেগুলো সব এর আয়ত্তায় পড়ছে, ঠিক আছে। আচ্ছা, ইপি এর অবজেক্টিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষাতে এটা আসার চান্স আছে, তো একটু করে যাও ভালো করে। তো এর অবজেক্টিভ কি ছিল, এটা ইমপ্লিমেন্ট, যাতে এই যে স্টকহোমের কনফারেন্সে যে ডিসিশনটা নেওয়া হয় যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, এটা যাতে ইমপ্লিমেন্ট করা যায়, যাতে কার্যকর করা যায় এই ডিসিশনটা, তার সেটাও একটা এর উদ্দেশ্য বা অবজেক্টিভ বলতে পারি। এছাড়া গভর্নমেন্টকে এটা পাওয়ার দেয় যে যে সমস্ত ইন্ডাস্ট্রি এরকম করছে তাদেরকে বন্ধ করার অধিকারও গভর্নমেন্টের আছে। নোটিশ দিতে পারে, অর্ডার দিতে পারে সঙ্গে সঙ্গে যে বন্ধ করতে হবে, চাইলে আবার ক্ষতিপূরণও চাইতে পারে, যা কিছু করতে পারে, ঠিক আছে। এছাড়াও এই অ্যাক্টের মধ্যে সমস্ত এনভায়রনমেন্টাল এজেন্সিজ কোঅর্ডিনেট হচ্ছে, সমস্ত এক জায়গায় হচ্ছে, সম্মিলিত হচ্ছে, ঠিক আছে। এছাড়া কেউ যদি এনভায়রনমেন্টের হার্ম করে বা ক্ষতি করে বা হেলথ বা সেফটির সাথে পাঙ্গা নেয় আর কি, কোনো ক্ষতি করে, তাহলে সেই মানুষটি শাস্তিযোগ্য, ঠিক আছে। তো এই অ্যাক্টের দরুন সেই মানুষটি শাস্তিযোগ্য, তো এই একটা, এটার উদ্দেশ্যও এটা, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাতে প্রমোট করা হয় ভালোভাবে, তো সেটাও এটার একটা উদ্দেশ্য। আর কি, টু কভার এনভায়রনমেন্টাল ইস্যুস নট ইনক্লুডেড ইন দ্য আর্লিয়ার লস, আগের যে কোনো লতে যে প্রবলেমগুলো ইনক্লুডেড নয় সেই সব প্রবলেম এই একটার মধ্যে ইনক্লুডেড আছে। তাই এই একটা কিন্তু খুবই আর কি একদম জটিল একটা অ্যাক্ট, ঠিক আছে। জটিল বলতে গেলে পাওয়ারফুল, জটিল বলা ভুল হবে, পাওয়ারফুল একটা অ্যাক্ট। ওকে, চলো নেক্সট। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী কিছু ডেফিনেশন দেওয়া আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য দরকারি আর আমাদের জেনে রাখাও দরকার করতে। তো এনভায়রনমেন্টের ডেফিনেশন এখানে বলেছে, এনভায়রনমেন্ট বলতে এয়ার, ওয়াটার, ল্যান্ড, এছাড়াও এর সাথে সম্পর্কযুক্ত মানুষ, পশু পাখি বা উদ্ভিদ এবং প্রপার্টি, সমস্ত কিছু লিভিং, লিভিং কোনো কিছু আর কি, জীবন্ত প্রাণী, যাই হোক, সমস্ত কিছু এর ইনক্লুডেড, ঠিক আছে, এনভায়রনমেন্টের ইনক্লুডেড। ওকে, এনভায়রনমেন্টাল পলিউটেন্ট কি, হার্মফুল সলিড, লিকুইড অর গ্যাস, যে কোনো হার্মফুল সলিড, লিকুইড, গ্যাস, যেটা কিনা সলিড, লিকুইড বা গ্যাস, যেটা কিনা পরিবেশের জন্য ক্ষতিকর, মানে পরিমাণটা, সেটা যদি বেশি পরিমাণে থাকে, সেটা যদি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনাও থাকে, তাহলে সেটা পলিউটেন্ট। আর এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে যখন পলিউটেন্টটা এনভায়রনমেন্টে থাকে, এনভায়রনমেন্টাল পলিউটেন্ট যখন এনভায়রনমেন্টে থাকে, সম্ভাবনা না, এখানে সম্ভাবনা থাকে তখনই এটা পলিউটেন্ট। আর এখানে পলিউটেন্ট বস্তু আছে যেটা পরিবেশের জন্য হার্মফুল, তখন সেই পরিবেশটা হয়ে যাচ্ছে পলিউশন পরিবেশ, ঠিক আছে। তো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। ওকে,
আর কি হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স মানে আর কিছুই না, পদার্থ, যে কোনো ক্ষতিকর পদার্থ যেটা কিনা মানুষের জীবনের ক্ষতি করতে পারে, বা প্রপার্টি বা নেচার প্রপার্টি আর কি, বা এনভায়রনমেন্টের ক্ষতি করতে পারে, সেগুলো হচ্ছে হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স। অকুপায়ার মানে একটা মানুষ বা একটা পার্সন, যেই কোনো ফ্যাক্টরি বা বিজনেসের উপর কন্ট্রোল থাকছে যার, ঠিক আছে, সেই হচ্ছে অকুপায়ার। যে কোনো কোম্পানি বা বিজনেসের উপর যার কন্ট্রোল, সে হচ্ছে অকুপায়ার। আর আচ্ছা, এই কয়টা ডেফিনেশন আমি এখানে কভার করেছি, আরো কয়েকটা ডেফিনেশন আছে, বইতে তোমরা কিন্তু পড়ে নেবে। আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কোন কোন ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখতে থাকো। আচ্ছা, এছাড়াও ইম্পর্টেন্ট প্রভিশন কয়েকটা রয়েছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টকে ওয়াইড পাওয়ার দেওয়া হয়েছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে সে যেন এনভায়রনমেন্ট প্রোটেক্ট করে, ঠিক আছে। পলিউশন বলতে পলিউশনের মাত্রা, ঠিক আছে, pollution standards for air, water and soil can be fixed. পলিউশনের স্ট্যান্ডার্ডটা ফিক্সড করা যেতে পারে, যাতে সেটা পলিউশন না ছড়ায়। অ্যাকচুয়ালি এটা পলিউটেন্ট হতো মেবি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিক্স করা যেতে পারে যাতে সেটা পলিউশন না ছড়ায়। তো সেইভাবে সমস্ত কিছু করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্ট আর আমাদের সবারই, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমাদের সবারই, যে কোনো ইন্ডিভিজুয়ালের দায়িত্ব যে পরিবেশকে সুরক্ষিত রাখা। গভর্নমেন্ট ক্যান রেস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ এন্ড ইন্সপেক্ট প্রেমিসেস, ঠিক আছে, গভর্নমেন্টের কাছে সেই পাওয়ার আছে, সে যে সে ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করার অর্ডার দিতে পারে, আবার ইন্সপেক্ট করার অর্ডারও দিতে পারে, কোম্পানির ইকুইপমেন্ট চেক করার অর্ডার দিতে পারে, যখন তখন ঢুকে ইকুইপমেন্ট গ্যাস ফ্যাস সব ঠিকঠাক লিক হচ্ছে কিনা, কত পরিমাণে কি আছে, সমস্ত কিছু দেখা তাদের অধিকার আছে, ঠিক আছে। এছাড়া যে কোনো পার্সন, যে কোনো নর্মাল পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন, একজন সাধারণ ব্যক্তি, সবার অধিকার আছে, যদি কোনো ভায়োলেশন দেখে যে কিনা এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, এমন কোনো ভায়োলেশন দেখে, তাহলে সে কমপ্লেন করতে পারে, কমপ্লেন রেজিস্ট্রেশন করতে পারে, এটা সবার অধিকার, ঠিক আছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে আরো বিস্তরে বলা আছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াইড পাওয়ার দেয় সেন্ট্রাল গভর্নমেন্টকে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য, পলিউশন কন্ট্রোল করার জন্য, পলিউশন প্রিভেন্ট করার জন্য, পলিউশন রিডিউস করার জন্য পাওয়ার দেয়, ঠিক আছে। এই আন্ডার সেকশন 3 অনুযায়ী পলিউশন স্ট্যান্ডার্ড ফিক্স করার পাওয়ারও দেয়। আর কি দেয়? আর দ্য গভর্নমেন্ট ক্যান ফর্ম স্পেশাল অথরিটি, গভর্নমেন্ট চাইলে স্পেশাল অথরিটি তৈরি করতে পারে, যাতে কিনা সে ঠিকঠাক ভাবে তার কাজগুলো কমপ্লিট করতে পারে, লাইক মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন যুক্ত সম্বন্ধিত, ঠিক আছে। আর এই অ্যাক্টটা কি করে? এই অ্যাক্টটা প্রিকশনারি প্রিন্সিপাল অ্যান্ড পলিউটার পেস প্রিন্সিপাল হিসেবে কাজ করে। প্রিকশনারি প্রিন্সিপাল অ্যান্ড পলিউটার পেস প্রিন্সিপাল মিন্স পলিউশন হওয়ার আগেই সেটাকে আটকানো, বা এমন পলিউশন যেটা কিনা সহনীয়, অল্প একটু, যেটা সহ্য করে নেওয়া যায়, যেটা সময়ের সাথে মানে ইজিলি মনেও হবে না কিছু, আর ঠিকও হয়ে যাবে, এরকম কিছু, বা সেরকম পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই, ঠিক আছে। তো পলিউশন হওয়ার আগেই সেটাকে রোধ করা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের কাজ, ওকে। 19 নভেম্বর 1986 সাল থেকে, 1986 সাল থেকে দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন রুলস বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কার্যকর হয়, স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, মোটামুটি ওর সব কার্যকলাপ স্টার্ট হয়ে যায়। সেখানে কি কি কার্যকলাপ করা হয়? সেখানে এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েলের কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফিক্স করা থাকে, যে যেই জায়গায় যে পরিমাণ কোয়ালিটি দেওয়া দরকার সেই কোয়ালিটি দিতেই হবে, ঠিক আছে। আর যে জায়গায় যতটুকু লিমিটে পলিউশন করা যায় আর কি, যতটুকু লিমিটে সহনীয় সেইটুকু লিমিট, ঠিক আছে, লিমিটের বাইরে গেলে সেটা দণ্ডনীয়। এবং আম, সেটা কিভাবে দণ্ডনীয়, সে তার জন্য পেনাল্টি দিতে হতে পারে, তার জন্য কম্পেনসেশন দিতে হতে পারে, তার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার অর্ডার পর্যন্ত দেওয়া হতে পারে, বা আটকানোর বা কার্যকলাপ স্টপ করে দেওয়ার, যা কিছু হতে পারে। আর এছাড়া এই প্রসিডিওরসে যখন হ্যাজার্ডাস সাবস্টেন্সেস মানে পদার্থ, যে কোনো পদার্থ যেটা কিনা একটু
আর কি ক্ষতিকর হতে পারে সেই সমস্ত পদার্থগুলো সেফগার্ড দিয়ে ইউজ করতে হবে, বিভিন্ন প্রসেসে ইউজ করতে হবে, সেগুলো ট্রান্সফারও করতে হবে খুব কেয়ারফুলি ট্রান্সফার করতে হবে, ইউজ করতে হবে, যাতে কোথাও কোনো ওই ভোপাল গ্যাস দুর্ঘটনার মতো কিছু যেন না ঘটে, সেটা মাথায় রেখে এগুলো করতে হবে। ঠিক আছে, মানে এই একটা তো তৈরিই হয়েছে সেটা মাথায় রেখেই। এছাড়াও কি হয়েছে, এছাড়া কিছু অ্যাক্টিভিটিস লাইক যেমন যা কিছু আহ, যদি অন্য কোনো আইনের মধ্যে পড়ে, যদি অন্য কোনো অ্যাক্টের মধ্যে কোনো অফেন্স পড়ে, কোনো খারাপ কাজ অন্য কোনো অ্যাক্টের মধ্যে দণ্ডনীয় অলরেডি, তাহলে আর এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের মধ্যে সেটাকে আর শাস্তি দেওয়া হবে না, ওই একটা অ্যাক্টেই সে শাস্তি পাবে। ঠিক আছে, দুটো অ্যাক্ট অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে না। এছাড়া কোনো কিছু যখন চেক করতে হবে, ঠিক আছে, আর কি স্যাম্পল টেস্টিং যখন হয় সেই সব ক্ষেত্রে আহ, সেসব ক্ষেত্রে কি হবে, সেসব ক্ষেত্রে স্যাম্পল টেস্ট করার পর সেগুলো খুব ভালোভাবে মার্ক করে রাখতে হবে। আহ, আর তাছাড়াও বোথ পার্টিস এর সাইন সেখানে যেন থাকে, সব যেন ঠিকঠাক পদ্ধতি মেনে করা হয়। আর সমস্ত উদ্দেশ্য কি, এনভায়রনমেন্টকে সুস্থ রাখা, এনভায়রনমেন্টকে ভালো রাখা, এনভায়রনমেন্টের যাতে কোনো ড্যামেজ না হয়, এনভায়রনমেন্টে কোনো ক্ষতি না হয়, মানুষের বা হিউম্যান বিংস এর যেন কোনো ক্ষতি না হয়, এগুলো সব মাথায় রেখে, হেলথ কোনো ক্ষতি না হয়, এগুলো সব মাথায় রেখে এগুলো করতে হবে। পলিউশন কন্ট্রোল করতে হবে, পলিউশন রিডিউস করতে হবে, এই সমস্ত অ্যাক্টিভিটিস করতে হবে। আর না করা হলে দ্যাট কামস ইনটু দিস অ্যাক্ট। ওকে, সো এই অ্যাক্ট অনুযায়ী সেটা মেনটেন হবে, কন্ট্রোল হবে, সবকিছু হবে। ঠিক আছে, চলো, এটাই অ্যাকচুয়ালি এই পুরো চ্যাপ্টারে এইটাই ভালোভাবে ভেঙে টেঙে বলেছে, তো আমাদের মেন কনসেপ্টটা জানলেই আপাতত জন্য হবে। ওয়াটার অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974। ঠিক আছে, এই অ্যাক্টটা স্টার্ট হয়েছিল এবং ইনঅ্যাক্টেড হয়েছিল বেশ কিছু রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি আর আরো বেশ কিছু রাজ্যে, যেমন ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটকা, মেঘালয়, মণিপুর, মধ্যপ্রদেশ, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো রাজ্যে স্টার্ট হয়েছিল। এবং যেই রাজ্যগুলোতে এগুলো স্টার্ট হয়নি, সেই রাজ্যগুলোতেও চাইলে স্টার্ট করা যেতে পারে আর্টিকেল 253 অ্যাপ্লাই করে, 252 অ্যাপ্লাই করে। ঠিক আছে, আর যেদিন থেকে ওটা অ্যাপ্লাই করা হবে সেদিন থেকেই মানে ওটা ইনেক্ট হওয়া স্টার্ট হবে। ঠিক আছে, ওই একটা সেই রাজ্যে ইনেক্ট হওয়া স্টার্ট হবে, সেই রাজ্যে চালু হবে। এই অ্যাক্টের মধ্যে কি কি কভার আছে, এই অ্যাক্টের মধ্যে ওয়াটার পলিউশন কন্ট্রোল করা, আর ওয়াটার পলিউশন রিডিউস করা, এটসেট্রা আছে। জল মেনটেন করা, জলের কোয়ালিটি পিউরিটি মেনটেন করা। ঠিক আছে, পিউরিটি বা কোয়ালিটি মেনটেন করা এই অ্যাক্টের মধ্যে পড়ে। এই অ্যাক্ট আর কি হয়, এই অ্যাক্টের মধ্যেই বলা হয়েছে সিপিসিবির কথা আর এসপিসিবির কথা, আই মিন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এই অ্যাক্টটাকে স্ট্যাবলিশ করতে হেল্প করে, এনফোর্স করে এর প্রভিশন গুলোকে। ঠিক আছে, আর এই অ্যাক্টে মেনলি তো বললামই যে পলিউশন কন্ট্রোল হচ্ছে, পলিউশন রিডিউস হচ্ছে, পলিউশন করা যাবে না, ওয়াটার পলিউশন করা যাবে না, এই সমস্ত কিছু। ঠিক আছে, এটাই এর প্রধান উদ্দেশ্য, যে জল যেন দূষিত না হয়, জল দিয়ে যেন জলের পিউরিটি যেন বজায় থাকে, আর স্বাস্থ্য যেন ঠিক থাকে, আর এনভায়রনমেন্ট যেন ঠিক থাকে। তো এটাও এনভায়রনমেন্টের মধ্যেই পড়ছে। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাক্টের মধ্যে আরো কিছু ডেফিনেশন কভার করা হয়েছে, যেমন সিওয়েজ, এফ্লুয়েন্ট, স্ট্রিম, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আরো কয়েকটা ডেফিনেশন আছে, বইয়ের পেজ নাম্বার বলে দেবো ভিডিও শেষে, ওই পেজ নাম্বারে ওই ডেফিনেশন গুলো জাস্ট পড়ে নেবে, হেল্পফুল। ওকে, পরীক্ষায় আসতে পারে, আসার চান্স আছে ম্যাক্সিমাম। সো ব্যাস এইটুকুই জেনে রাখলে আপাতত হবে, এই কনসেপ্টটা রাখলেই হবে। চলো নেক্সট। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি তৈরি হয় বাই সেন্ট্রাল গভর্নমেন্ট।
ঠিক আছে, কিন্তু তার মধ্যে কি আর কারা মেম্বার থাকে? অনেক মেম্বার থাকে, যাদের মধ্যে থাকতে পারে একজন, থাকতে পারে না, থাকতে হবে কম্পালসারি একজন চেয়ারম্যান, যার কিনা ফুল নলেজ আছে এই এনভায়রনমেন্ট অ্যাক্ট বা এনভায়রনমেন্ট কন্ট্রোল, এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল বিষয়ে ফুল নলেজ থাকবে, বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে, এমন একজন নলেজেবল পার্সন থাকতে হবে যেখানে চেয়ারম্যান হবে। এছাড়া থাকবে ফুল টাইম চেয়ারম্যান, অবভিয়াসলি ফুল টাইম চেয়ারম্যান। এছাড়া থাকবে গভর্নমেন্টের অফিসিয়াল কয়েকজন মানুষ, 5 জন থাকতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের। এছাড়া প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের থেকে, মানে প্রত্যেকটা স্টেটের থেকে 5 জন মেম্বার থাকতে হবে স্টেট গভর্নমেন্ট থেকে। রিপ্রেজেন্টেটিভ বলা যায়, রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। এছাড়া থাকবে নন অফিসিয়াল মেম্বার্স থাকবে কিছু, যেমন এগ্রিকালচারাল থেকে, ফিশারি থেকে, ট্রেডার্স থেকে, ইন্ডাস্ট্রিজ থেকে থাকবে কয়েকজন নন অফিসিয়াল মেম্বার্স, যাদেরকে কিনা সেন্ট্রাল গভর্নমেন্টই আর কি নমিনেট করবে, ঠিক আছে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের ফুল টাইম মেম্বার সেক্রেটারি থাকবে। এই সমস্ত মেম্বারদের নিয়ে এই সেন্ট্রাল বোর্ড বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তৈরি হয়, ঠিক আছে। এই বোর্ডটা একটা স্ট্যাটুটরি বডি উইথ কর্পোরেট স্ট্যাটাস, ঠিক আছে। এছাড়া কি হয়, এর এর আসল কাজ হচ্ছে, মেন কাজ, প্রথম কাজ যাকে বলে, প্রথম কাজ হচ্ছে ক্লিনলিনেস প্রমোট করা। কিসের? স্ট্রিমস আর ওয়েলস এর, ঠিক আছে। সমস্ত নদী নালা খাল বিল সবকিছু যাতে পরিষ্কার থাকে সেইটা দেখার দায়িত্ব প্রথম এই কন্ট্রোল বোর্ডের, ঠিক আছে। এছাড়া কন্ট্রোল বোর্ড, সরি সেন্ট্রাল বোর্ড কি করে, সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাডভাইস দেয় যে এই করলে ওয়াটার পলিউশন কমানো যাবে, বা কি কি করলে কমানো যাবে না যাবে, সমস্ত কিছু অ্যাডভাইস দেয়। এছাড়া কি করে, স্টেট বোর্ডের সবাইকে কোঅর্ডিনেট করে, সম্মিলিত করে স্টেট বোর্ডের সবাইকে, ঠিক আছে। এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, রিসার্চ করে, ট্রেনিং প্রোগ্রাম করায়, কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা বানায়, তারপর সেটা মেনটেন করে, তারপর এছাড়াও পলিউশন কন্ট্রোল করে, ডেটা কালেক্ট করে, ডেটাগুলোকে অ্যানালাইসিস করে, তার উপর বেস করে স্ট্যান্ডার্ড বানায়। ঠিক আছে, এই সমস্ত কিছু করে হচ্ছে সিপিসিবি বোর্ড, ঠিক আছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এছাড়াও হ্যাঁ, আরো একটা কথা, ল্যাবরেটরিজ বানায়, রিকগনাইজ করে, যেখানে কিনা সবকিছু অ্যানালাইসিস করা হবে, ওয়াটারের পিউরিটি কতটা, ওয়াটারের মধ্যে এফ্লুয়েন্স কতটা আছে, সবকিছু অ্যানালাইসিস করা যাবে, সব স্যাম্পল কালেক্ট হবে, স্যাম্পল চেকিং হবে, সবকিছু হবে এই ল্যাবরেটরিতে। এইগুলো সব কার কাজ? সিপিসিবির কাজ, ঠিক আছে। চল নেক্সট। যেরকম ভাবে আমরা সিপিসিপি দেখলাম, সিপিসিবি সরি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দেখলাম, সেরকম ভাবে এটা হচ্ছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে। স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ওখানে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা গঠিত হয়, এখানে স্টেট গভর্নমেন্ট দ্বারা গঠিত হয়, স্টেট গভর্নমেন্ট এটাকে রুল করে, ঠিক আছে। এখানে কোন কোন মেম্বারদের নিয়ে গঠিত হয়? এখানেও থাকে চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, যার কিনা ফুল নলেজ থাকবে, প্র্যাকটিক্যাল নলেজও থাকবে, আর অনেক স্পেশাল নলেজ থাকবে আর কি। আর অফিসিয়াল মেম্বার্স থাকে অনেকগুলো, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মিউনিসিপাল থেকে 5টা করে, ম্যাক্সিমাম 5টা করে মেম্বার্স থাকবে অফিসিয়াল মেম্বার। এছাড়া নন অফিসিয়াল মেম্বার্স থাকবে, যেমন এগ্রিকালচারাল, ফিশারি, এই সমস্ত থেকে মেম্বার্স থাকবে ম্যাক্সিমাম 3 জন করে। এছাড়া মেম্বার সেক্রেটারি থাকবে, যে কিনা ফুল টাইম হবে, চেয়ারম্যানও ফুল টাইম, মেম্বার সেক্রেটারি ফুল টাইম। এদের সবাইকে নিয়ে গঠিত হয় এই স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, ওকে। সো এই বোর্ডটা এদেরকে নিয়ে গঠিত হয়। এর মেইন কাজ কি? মেইন ফাংশন হলো টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ওয়াটার পলিউশন কন্ট্রোল করা বা আটকানো, প্রিভেন্ট করা, ওকে। সো এটা মেইনলি স্টেটে, ওকে। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, যেমন ইউনিয়ন টেরিটরিজ গুলোতে, যেখানে কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে রুল, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট না। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে স্টেট গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের এনভায়রনমেন্ট অ্যাক্ট জারি হবে, সেখানে আর কি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সেখানে কার্যকর করবে, মানে কাজ করবে, ঠিক আছে, ওকে। এছাড়া কি হবে? এছাড়া স্টেট গভর্নমেন্ট কে অ্যাডভাইস মানে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস দেবে যে কিভাবে
জলের স্ট্যান্ডার্ড জলের স্ট্যান্ডার্ড ভালো রাখা যায়, পিউরিটি রাখা যায়, এফ্লুয়েন্ট দূর করা যায়, এই সমস্ত ব্যাপারগুলো দেখবে। এছাড়া আহ পরীক্ষা নিরীক্ষা, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা ইন্সপেক্ট করা, এই সমস্ত দেখবে। ট্রেনিং প্রোগ্রাম করবে। আর কি করবে? আর আহ, যে আর কি ওয়াটার পলিউশন ঘটাবে তাকে জরিমানা দিতে হতে পারে, 3 মাস পর্যন্ত জেল হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টে কি ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টে আমি বলতে ভুলে গেছি, ওখানে 1 বছর পর্যন্ত জেল। আর জরিমানা 5 বছর অব্দি জেল, 1 লাখ অব্দি জরিমানা, ঠিক আছে। 5 লাখ, 5 বছরটা কখনো কখনো 7 বছরও হতে পারে, সেটা যেমন কাজ করবে তার উপর ডিপেন্ড করবে। যেমন বাজে অ্যাকশন, মানে যেমন বাজে কাজ করবে সেরকম বাজে অ্যাকশন নেওয়া হবে তার প্রতি। তো এখানেও সেরকম মিনিমাম 3 মাস জেল হয় আর 10,000 টাকা জরিমানা দিতে হয়। এর বেশি কোনো খারাপ করলে আরো বেশি হতে পারে, ঠিক আছে। তো এইভাবে কন্ট্রোল করা হয়, পলিউশন কন্ট্রোল করা হয়, ওয়াটার পলিউশন কন্ট্রোল করা হয়, ঠিক আছে। চলো নেক্সট। এয়ার অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, এয়ার অ্যাক্টের 1981। এখানে কিন্তু সিপিসিবি বোর্ড, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা কিনা ওয়াটার অ্যাক্টের জন্য কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টে। এই ওয়াটার অ্যাক্টের জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল বোর্ড কাজ করে, সেই বোর্ডই এয়ার অ্যাক্টের জন্যও কাজ করে, ঠিক আছে। তাহলে এয়ার অ্যাক্টের পলিউশন ঘটালেও সেই বোর্ডই দেখে। যা সমস্ত দায়িত্ব ওয়াটার অ্যাক্টের জন্য নেওয়া হয় সেই সব সেম এয়ার অ্যাক্টের জন্য নেওয়া হয়। এয়ার অ্যাক্টের জন্য এখানে অফিসিয়াল গ্যাজেটে নোটিফিকেশন জারি করে সেন্ট্রাল গভর্নমেন্টে রুলস বানানো হয়, আর কি একটা জারি করা হয়, একটা ইনফোর্সে আনা হয়, ঠিক আছে। তারপরে রুলস বানানো হয়, সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়। তারপরে কোয়ালিটি চেকিং করা হয়, একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়, পলিউশন কন্ট্রোল করা হয়, পলিউশন রিডিউস করা হয়, পলিউশন কেউ ঘটালে তার প্রতি অ্যাকশন নেওয়া হয়, ভায়োলেশন ঘটলে তার প্রতি অ্যাকশন নেওয়া হয়, তাকে 3 মাস অব্দি জেল দেওয়া যেতে হতে পারে। আর 10,000 পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আরো বেশি কিছু হতে পারে, তার অ্যাকশনের ওপর ডিপেন্ড করে ইমপ্রিজনমেন্ট হতে পারে, আরো নন কমপ্লায়েন্স হলে আর কি। এছাড়াও কি হয়, ইউনিয়ন টেরিটরিজে তো আলাদা করে কোনো স্টেট গভর্নমেন্ট থাকে না, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টই এয়ার অ্যাক্টের জন্যও কাজ করে, ওয়াটার অ্যাক্টের জন্যও কাজ করে। সেন্ট্রাল বোর্ডই সব দায়িত্ব নেয়। এই সেন্ট্রাল বোর্ডই এয়ার অ্যাক্টের জন্য স্টেট বোর্ডকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে, সবাইকে অ্যাডভাইস দিতে পারে, ঠিক আছে, অ্যাডভাইস দেয়, কোয়ালিটি আর কি মেনটেন করে, এই কোঅর্ডিনেটস করে, ঠিক আছে। এই সমস্ত কাজকর্ম সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এই সমস্তগুলো করে থাকে, ঠিক আছে। তো এয়ার একটা সিম্পল, আর এর সাথেও কিছু ডেফিনেশন অ্যাড করা আছে বইতে, সেগুলো পড়ে নেবে, ব্যাস, ডান। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য। তার আগে বলে দিই, আমি যেগুলো বলে দেবো বলেছিলাম, যে যেই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, সবার আগে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের অবজেক্টিভস গুলো পড়বে, সেটা হচ্ছে পেজ 134, ঠিক আছে, 134 পেজ, ঠিক আছে। এরপরে 135 পেজে ডেফিনেশন পড়ে নেবে, এনভায়রনমেন্ট হ্যান্ডলিং হ্যাজার্ডাস সাবস্টেন্স অকুপায়ার, এই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট। আর পড়বে হচ্ছে পেজ নাম্বার 142, পেজ নাম্বার 142 তে দ্য ওয়াটার অ্যাক্ট এর ওখানে পলিউশন ডেফিনেশন পড়বে, প্রেসক্রাইব ডেফিনেশন পড়বে, সিওয়েজ এফ্লুয়েন্ট ডেফিনেশনটা পড়বে, স্ট্রিম ডেফিনেশন পড়বে। এখান থেকে 4টে ডেফিনেশন পড়বে, এই 4টে ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। আদার দেন পড়বে হচ্ছে এয়ার অ্যাক্টের, আচ্ছা বলে রাখি, অবজেক্টিভস এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের তো মাস্ট ইম্পর্টেন্ট। এরপরে ওয়াটার অ্যাক্ট আর এয়ার অ্যাক্টের অবজেক্টিভস গুলোও দেখে রাখবে, ঠিক আছে, বলা যায় না, আসতে হতে পারে। এছাড়া ডেফিনেশন এয়ার অ্যাক্টের আর পড়বে হচ্ছে পেজ 148, 148 পেজের অ্যাপ্রুভড অ্যাপ্লিয়েন্স, ওই ডেফিনেশনটা পড়বে। আর সেন্ট্রাল বোর্ড পড়বে, চিমনি পড়বে, কন্ট্রোল ইকুইপমেন্ট পড়বে, সব একবার করে রিডিং দিয়ে রাখবে, বাট এগুলো ইম্পর্টেন্ট। এমিশন পড়বে, ঠিক আছে, এমিশন পড়বে।
এইগুলো আমার পার্সোনালি মনে হয়েছে ইম্পর্টেন্ট, সো এই ডেফিনেশন গুলো ডেফিনেটলি পড়ে রাখবে। যাদের পসিবল হচ্ছে তারা তো পুরো সিলেবাসই কভার করছো, পুরো বই পড়ছো, ভালো কথা। তো যারা একদমই আমার মতো অবস্থা, পাস করার জন্য জাস্ট, তো তারা এইগুলো কিন্তু মাস্ট ভালো করে পড়ে যাও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে যাও। আর দেখতে থাকো, পরীক্ষা ভালো করে দিও। টাটা।